আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারজানা তানি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক 8 মন্ত্রী, উপদেষ্টা সহ আওয়ামী লীগের শীর্ষ 13 নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত আসামিদের বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে প্রথমবারের মতো পতিত সরকারের হেভিওয়েট 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে বিচারালয়ে প্রবেশ করেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান সহ 13 আসামি। তবে আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। বেলা 11টায় শুরু হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। পিলখানা হত্যা থেকে শুরু করে জুলাই-আগস্টের গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের জড়িত থাকার দাবি করেন চিফ প্রসিকিউটর। বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। শুনানি শেষে মামলার তদন্তে 1 মাসের সময় বেঁধে দেন আদালত। পাশাপাশি অন্য আসামিদের 17 ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ, এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এদিকে আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সামাজির ব্যাপারে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে তিনি সরে দাঁড়ান। অনারেবল কোর্ট আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি বলেছি যে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ট্রাইব্যুনাল প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু আমি একজন প্রফেশনাল লোক, আমি আজকের মতো করে আমি কোনো সাবমিশন রাখছি না। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করছে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর উপর। রোববার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, সংস্কার শেষেই হবে নির্বাচন। নতুন সংবিধানে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হতে পারে বলে জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, দেশের অর্থনীতি এবং সংখ্যালঘুদের নিয়েও কথা বলেন তিনি। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন তিনি। রোববার তা প্রচার করে গণমাধ্যমটি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন ও দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি মোকাবেলায় ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করার পাশাপাশি দুর্নীতিকে মূল থেকে উৎখাত করা হবে বলেও জানান তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন নদীগুলো সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার।
to keep this tension. বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা দেশে সমস্যা সৃষ্টির পায়তারা করছেন বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। With no incidents at all. নির্বাচনের প্রক্রিয়া ও সংস্কার একসাথে চলছে বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, এখন নির্বাচন নাকি সংস্কার এটি রাজনৈতিক দলগুলোকেই ঠিক করতে হবে। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে বলেও জানান তিনি। আমরা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। And it's up to the people, up to the political parties to decide. সংখ্যালঘুরা আগের চেয়ে ভালো আছে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য প্রচার হচ্ছে তা ভারতের কিছু মিডিয়ার প্রোপাগান্ডা বলেও দাবি তার। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন দেশে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাজুক অর্থনীতির জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। সামদানি প্রত্যয়, RTV। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে শহীদের নামে সরকার স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে আমরা বিএনপি পরিবার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লড়াই অব্যাহত থাকবে। কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে, 24-এর আন্দোলনে শহীদ হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হবে। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। যাদের যতটুকুই সমর্থন আছে, যাদের যতটুকুই সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন আয়োজন করলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? যারা ঘুষ খায় প্রশাসনে, তাদেরকে দূর করতে হবে। এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ফেসিবাদের দোসরদের বসিয়ে রেখে প্রকৃত সংস্কার সম্ভব নয়। সেখানে এখনো সমস্ত দোসরেরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যপরিধি ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরও বলেন, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান। রাজনৈতিক দলের দৃশ্যমান অভ্যন্তরীণ সংস্কার না হলে রাষ্ট্র সংস্কারের সুফল পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন আতিকুর রহমান।
নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ সময় টিআইবির পক্ষ থেকে রাজনৈতিক দল, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সংস্কার কমিশন সহ 38টি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকারের দ্রুত সার্বিক রোডম্যাপ ঘোষণা করা উচিত। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিগত থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে। অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। দখলবাজি ও দলীয়করণের হাত বদল হয়েছে। এ অবস্থার পরিবর্তন না হলে রাষ্ট্র সংস্কারের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য অর্জিত হবে না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না, এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে একটা টাইম ফ্রেম ঘোষণা করা। ইফতেখারুজ্জামান আরো বলেন, 167 পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি। যৌক্তিক কারণে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানে তাদের যৌক্তিক বা অযৌক্তিক কারণে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মন্তব্য করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছে। ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের। আর্থিক খাতের সংস্কারে সরকার সাফল্য অর্জন করেছে, তাই বাকি 9টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে টিআইবি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। সোমবার দিনভর মহাখালী রেলগেট ও আশপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ সহ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় রেলে হামলার ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। সুমন তানভীরের প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধের ফলে প্রায় 8 কিলোমিটার হেঁটে আসা অসুস্থ এই নারীর বক্তব্য যে কারো হৃদয় নাড়া দিবে। তবে এতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরতদের মন গলেনি। সকাল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে প্রথমে মিছিল, পরে মহাখালী রেলগেট সহ আশেপাশের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীদের রোষানলে পড়ে চলন্ত ট্রেনও। এতে শিশুসহ বেশ কয়েকজন ট্রেন যাত্রী আহত হন। যে কোনো একটা কিছু হলে এখন ইস্যু, এটা তো আসলে গণতান্ত্রিক দেশ হতে পারে না। এই দঙ্গা 3 ঘন্টা হয়ে গেছে, কোন সময় সাড়ে না সাড়ে আমরা গাড়ি জমা করতে না জমা দিলে চাবিটা রেখে দিই। ছাত্ররা বিশ্ববিদ্যালয় চাইতে পারে, তো এইভাবে রাস্তা 4 ঘন্টা 5 ঘন্টা বন্ধ রেখে এটা উচিত না। সাধারণ মানুষ, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতনরা বারবার চেষ্টা করেও আন্দোলনকারীদের বোঝাতে ব্যর্থ হয়। শিক্ষার্থীদের দাবি, পরিকল্পিত ষড়যন্ত্রে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের। দ্রুত বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। তিতুমির কলেজকে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা করতেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা চেয়ে আসছি আলোচনার মাধ্যমে যেন এটা সমাধান হয়ে যায়, কিন্তু যেহেতু এটা হচ্ছে না, সেই জন্য কিন্তু আজকে আমাদের সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকা ভার্সিটি যে বাণিজ্য শুরু করছে আমাদের 7 কলেজকে নিয়ে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। সড়ক রেল অবরোধ করে আন্দোলনের ফলে দিনব্যাপী রাজধানী ছিল স্থবির। বিকাল 4টার দিকে রাজপথ ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ঠিক এই মুহূর্তে রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা নতুন করে কিছু বলেছেন কিনা, এবং হঠাৎ করে তারা এরকম মারমুখী আন্দোলনে কেন নামলেন? এটি আসলে শিক্ষার্থীরা বলছেন তাদের 3 মাস ধরে তারা চেষ্টা করছিলেন তাদের এই দাবি জানানোর জন্য, যেহেতু মন্ত্রণালয় বা সরকারি কোনো সংস্থা তাদের কথা শুনছিলেন না, সেই কারণে আজকে তারা চূড়ান্তভাবে রাস্তায় নেমেছেন আন্দোলনের জন্য। শিক্ষার্থীদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে রয়েছে এবং
সচিবালয়ে তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার সাথে কথা হয়েছে এবং তারা 5টার দিকে 4টার দিকে রাস্তা ছেড়ে দেয় এবং 5টার দিকে তারা মিডিয়াকে জানায় যে মন্ত্রণালয়ে তাদের সাথে সিদ্ধান্ত হয়েছে যে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন করা হবে এবং সেটির শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। এই খবরটি শিক্ষার্থীদের কাছে আসে এবং শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে থাকে। মন্ত্রণালয়ে যারা রয়েছে তারা এসে এটি ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে আবার খবর আসে যে আসলে এটি যে সিদ্ধান্ত হয়েছে কমিশন গঠনের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সেটি আটকে দেওয়া হয়েছে এবং প্রকাশ করতে দেওয়া হবে না। এই খবরটি আসার পরে শিক্ষার্থীরা আবার ঠিক তিতুমির কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে গুলশান 1 থেকে মহাখালীর দিকে যাওয়ার পথ এবং মহাখালী থেকে গুলশানে যাওয়ার পথে যে লিংক রোডটি রয়েছে তিতুমির কলেজের সামনে, সেই রাস্তাটি এই মুহূর্তে তারা অবরোধ করেছেন এবং বলছেন যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় এবং কমিশন গঠনের যে সিদ্ধান্ত সেটি যদি প্রকাশ করতে না দেওয়া হয় এবং সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা তাদের এই যে আজকে অবস্থান কর্মসূচি এরপরে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে এমনটি তারা জানিয়েছে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। অন্যদিকে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত 20টি ঘর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কারখানা খোলা রাখায় বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন দেয়। বেলা 11টার দিকে আশুলিয়ার জিরানি নবী টেক্সটাইল এলাকার আমাজন নেটওয়ার্ক কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় সকালে আমাজন ফ্যাক্টরিতে কাজ করছিল, সে সময় বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। এ সময় স্থানীয় আরেকটি কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে বেক্সিমকোর আন্দোলনরত শ্রমিকরা আমাজন কারখানায় গিয়ে কাজ বন্ধের জন্য হট্টগোল শুরু করে। খবর পেয়ে আমাজন কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকোর শ্রমিকদের মারধর করে। পরে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তাই শুধুমাত্র নির্বাচন দেয়াটাই এই সরকারের একমাত্র কাজ নয় বলে জানিয়েছেন তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত আছে। কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি সচিবালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান নাহিদ ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার বিচার নিরপেক্ষভাবে শেষ করতে কমনওয়েলথের সহযোগিতা চান তিনি। দেশ বিদেশের 800 প্রতিনিধির অংশগ্রহণে 3 দিনের বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনী হল সোমবার। সিটিএসের উদ্যোগে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে ইন্টারনেট শাটডাউন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও কয়লা উৎপাদন, দ্য হিউম্যান কস্ট অব প্রোগ্রেস, শিক্ষা, চিকিৎসা সহ নানা বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে তা নিয়ে মত দেন তারা। পরিবর্তিত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা রক্ষায় এমন আয়োজন দারুণ গুরুত্ব বহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অন্যতম বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পৃথিবীর বিভিন্ন দেশের চিন্তকরা এখানে এসেছেন এবং সকলেই যে এক চিন্তার মানুষ তাও না, সেহেতু এই বহুবিধ চিন্তার ভিতর থেকে বাংলাদেশ এগুলোকে যে আহরণ করবে এবং যারা এসছেন তারাও তাদের নিজের মতো করে উপলব্ধি নিয়ে ফিরে যাবেন। আগামী দিনের একটা নতুন বিশ্বের সৃষ্টির পথে আগাবে তারা। বিদ্যুতের চাহিদা মেটাতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগাতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে 10 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম হল নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন নিশ্চিত করে মহা দুর্নীতির প্রকল্পগুলো আর নবায়ন না করা, নবায়নযোগ্য জ্বালানির মূল্য কমাতে সরকারি উদ্যোগে অনাবাদি খাস জমি ও চরাঞ্চলগুলোকে বাছাই করে ওপেন টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা,
বিশ্বব্যাংকের অর্থায়নে জামালপুরের ইসলামপুরে 20,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ডিজেল চালিত সেচের মেশিনগুলোকে সোলার পাম্পে রূপান্তরিত করা, পরিবেশ রক্ষা ও লুটপাট বন্ধে এসব প্রস্তাব জানান ব্যারিস্টার ফুয়াদ। কোম্পানিকে নবায়ন ফ্যাসিবাদীদের আমলে 34টা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি। জ্বালানি উপদেষ্টা সবার কাজকে সাসপেন্ড করে দিল, স্থগিত করে দিল। আমরা বোধ করছি যে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত। তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এখানে টাকা খরচ করে ফেলেছে, এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, ভোরে আগুনের সূত্রপাত হলে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া, বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজারের 12টি ইউনিট সহ মোট 14টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল 9টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানিয়েছেন তিনি। তাদের কোনো হতাহত বা কেউ কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটেনি, সবাই নিরাপদে কাজ সাইড থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। আমরা স্বেচ্ছাসেবক হিসাবে ফায়ার ফাইটার যারা আছে তাদের সহকারী হিসেবে কাজ করতেছি, এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি। বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে। এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। রোববার রাত 1টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজলকে বিদায় জানান। এ সময় তিনি জানান, আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাদেরকে পর্যায়ক্রমে বিদেশ পাঠানো হবে। এরই মধ্যে 5 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও 20 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রক্রিয়াধীন। 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে আহত হন কাজল মিয়া। এরপর থেকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় সোমবার দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করে প্রশাসন। ডিজেল চালিত ট্রাক ও নির্মাণ কাজের উপর আরও বিধিনিষেধ আরোপের পাশাপাশি শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে 50 গুণ বেড়ে যায়। অতিরিক্ত দূষণের কারণে কয়েক সপ্তাহ ধরে গভীর ধূসর ও কটু গন্ধযুক্ত ধোঁয়াশার চাদরে ঢেকেছিল গোটা দিল্লি। কারফিউ জারি করেও সহিংসতা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভারতের মণিপুরে। রোববার বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ গুলি চালালে 1 জন নিহত হয়। এর জেরে সোমবার রাজ্যের বিজেপি ও কংগ্রেসের কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 6 জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় রোববার 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল সপ্তাহে মেইতি সম্প্রদায়ের এক পরিবারের 6 সদস্যের মরদেহ উদ্ধারের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল বছর থেকে জাতিগত সহিংসতায় মণিপুরে 250 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সামনের দিনগুলোতে ইউক্রেন দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে, তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। হোয়াইট হাউসও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমারেখা
শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলেও মন্তব্য করেছে দেশটি। স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টুয়ার নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন রাফি আমিন। দীর্ঘদিন ধরেই নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই আজ দুপুর 12টার কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য প্রদর্শনী ম্যাচে নেতৃত্ব দেওয়া এই মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো ফুটবল অন্তঃপ্রাণ এক যোদ্ধাকে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট কইরা গোল হয়েছে এইরকম আমি দেখি নাই আমার ক্রীড়া জীবনে। আমি এটা দেখি নাই, ইভেন কি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট কইরা গোল দিছে। তার মতো ফুটবলার, তার চেয়ে বড় ফুটবলার আসতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল জগতে আর আসবে না। জাকারিয়া পিন্টুকে হারিয়ে স্বাভাবিকভাবেই তার পরিবার শোকে কাতর। তবে দেশের জন্য বাবার অবদানে গর্ব ছেলে তানভীরের। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল, সেজন্য সবাই তাদের ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তার, অ্যাকচুয়ালি হি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মতিঝিলে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রাফি আমিন, RTV। সাদা বলের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। মিরপুর শের বাংলা স্টেডিয়ামে NCL-এ ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচ শেষে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। এ সময় দীর্ঘ ক্যারিয়ারের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কায়েস। ফার্স্ট ক্লাস ও টেস্ট ছাড়লেও সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।